খাওয়ার টেবিলে ভুল করে আমি আমার স্বামীর গ্লাস থেকে পানি খেয়ে ফেলেছিলাম। সে একদম স্বাভাবিকভাবে গ্লাসটা তুলে নিয়ে সরাসরি ডাস্টবিনে ফেলে দিল। আমার মায়ের মুখ সাথে সাথে ফ্যাকাশে হয়ে গেল। আরিফ, এটা কি করলে তুমি? সে কোনো উত্তর দিল না। শান্তভাবে আর একটা গ্লাসে পানি ঢেলে নিল। আমি অপমানটা গিলে ফেলে জোর করে হালকা একটা হাসি দিয়ে বললাম, মা, কিছু না। ও একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে। চারপাশের সবাই অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ তারা কখনো শোনেনি যে প্রফেসর আরিফ হোসেনের এমন কোনো অভ্যাস আছে। কিন্তু আমি জানি, এই সূচিবায় শুধু আমার জন্যই বরাদ্দ। লাল বাতি জ্বলে উঠলে যেমন গাড়ি থেমে যায়, আমার প্রতি আরিফের আবেগও ঠিক তেমন একটি কোথাও থমকে আছে। বাসায় ফেরার পুরোটা পথ আরিফ একটা শব্দ উচ্চারণ করেনি। গাড়ির ভেতরে এসির যান্ত্রিক শব্দ ছাড়া আর কিছু শোনা যাচ্ছিল না। জানালার বাইরে ল্যাম্পপোস্টের আলোগুলো দ্রুত পেছনে সরে যাচ্ছে, ঠিক যেন আমার জীবনের শেষ কয়েকটা বছর। আরিফ যখন ড্রাইভ করে তখন তার চল শক্ত থাকে। সে সামনের রাস্তার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন সেখানে তার পরম অরাধ্য কোনো সত্য লুকিয়ে আছে। আর পাশে বসে থাকা আমি আমি সম্ভবত তার গাড়ির ড্যাশবোর্ডে রাখা কোনো নিষ্প্রাণ শোপিস। মাঝপথে ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। মায়ের মেসেজ। মা, তুই কি এতদিন কষ্টে ছিলি? বুকের ভেতরটা হঠাৎ হু হু করে উঠল। কষ্ট? এই শব্দটা কি আমার জীবনের সাথে খাপ খায়? আরিফ আমাকে প্রাচুর্য দিয়েছে। তার বেতনের পুরো টাকাটা মাসের 1 তারিখে আমার হাতে তুলে দেয়। আমাকে কখনো খরচের হিসাব দিতে হয় না। কিন্তু এই প্রাচুর্যের আড়ালে যে মরুভূমি আছে, সেটা মা আজ প্রথম টের পেলেন। গত 3-4 বছরে আরিফ আমাকে একটা গোলাপ ফুলও কিনে দেয়নি। ঈদ বা বিবাহ বার্ষিকীতে তার বরাদ্দকৃত বাক্য একটাই, যা লাগবে নিজেই কিনে নাও। এসব আদি খেতে আমি বুঝি না। আমি টাইপ করলাম, মা, কিছু না। ওর প্রমোশনের চাপ চলছে। আমি ভালো আছি। মিথ্যা বলতে বলতে আমি এখন দক্ষ অভিনেতা। অথচ আয়নার সামনে দাঁড়ালে নিজের চোখের নিচে কালচে দাগগুলো বলে দেয় আমি ভালো নেই। বাসায় ঢুকে আরিফ সরাসরি চলে গেল ড্রয়িং রুমের পাশের ছোট্ট ঘরটায়। ওখানে এখন লুনার ঘর। লুনা হচ্ছে আরিফের প্রিয় ছাত্রী কিয়ারার বিড়াল। কিয়ারা যখন বিদেশে যাওয়ার কথা বলেছিল, তখন আরিফ নিজে যেচেয়ে লুনাকে আমাদের বাসায় রাখার প্রস্তাব দিয়েছিল। অথচ আমি যখন একবার একটা বাগান করতে চেয়েছিলাম, সে সরাসরি নাকচ করে দিয়ে বলেছিল কাদামাটি আমার সহ্য হয় না। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে দেখলাম আরিফ খুব যত্ন করে লুনাকে কোলে তুলে নিচ্ছে। তার মুখে সেই দুর্লভ হাসি, যা আমি গত 1 বছরে দেখিনি। সে বিড়ালটার কানে কানে কি যেন বলছে, যে মানুষটা আমি ভুল করে তাকে ছুঁয়ে ফেললে সাবান দিয়ে হাত ধুতে যাই, সেই মানুষটা একটা পশুর লোমে মুখ ঘষছে। আমার মনে পড়ল 3 বছর আগে সেই অভিশপ্ত রাতের কথা। হাসপাতালের সাদা বিছানায় যখন আমি আমার অনাগত সন্তানকে হারানোর যন্ত্রণায় ছটফট করছিলাম, আরিফ তখন পাশের চেয়ারে বসে ল্যাপটপে তার রিসার্চ পেপার ঠিক করছিল। আমি তার হাতটা ধরতে চেয়েছিলাম। সে আলতো করে হাতটা সরিয়ে নিয়ে বলেছিল, কান্নাকাটি করে শরীর আরও খারাপ করো না। আর শোনো, আমি আসলে বাবা হতে চাইনি। হয়তো যা হয়েছে ভালোই হয়েছে। সেদিন আমার ভেতরকার একটা অংশ মরে গিয়েছিল। আজ লুনার প্রতি তার মমতা দেখে সেই মৃত অংশটা আবার চিৎকার করে কাঁদতে চাইল। লুনা, মাম্মাকে হাই বলো। আমি ঘরে ঢুকে শান্ত গলায় বললাম। আরিফ সাথে সাথে ফিরে তাকালো। তার চোখের সেই কোমলতা মুহূর্তে কঠোরতায় রূপ নিল। তুমি এখানে কেন? আমি বলেছি না, লুনা অপরিচিত মানুষ দেখলে ভয় পায়। তুমি বাইরে যাও। আমি নড়লাম না। শক্ত হয়ে দাঁড়িয়ে বললাম, এই বাসাটা আমারও আরিফ। আর লুনার জন্য যে রুমটা তুমি ছেড়ে দিয়েছ, ওটা আমাদের বাচ্চার জন্য ডিজাইন করা হয়েছিল, মনে আছে? আরিফ বিড়ালটাকে নিচে নামিয়ে রাখল। তারপর ধীর পায়ে আমার সামনে এসে দাঁড়ালো। তার গায়ের সেই চিরচেনা পারফিউমের ঘ্রাণ আমার নাকে এলো, যা একসময় আমাকে মুগ্ধ করত। কিন্তু আজ সেই ঘ্রাণে কেবল অবহেলার গন্ধ। অতীত নিয়ে ঘাটাঘাটি করা তোমার পুরনো অভ্যাস। আমি ক্লিয়ারলি বলেছিলাম আমি বাচ্চা চাই না। তুমি জোর করে প্রজেক্টটা এগিয়ে নিতে চেয়েছিলে। সো ডোন্ট ব্লেম মি। সে আমাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। আমি তার হাতটা ধরার চেষ্টা করলাম, কিন্তু সে বিদ্যুৎ বেগিয়ে হাতটা সরিয়ে নিল। তার চোখে মুখে চরম বিতৃষ্ণা। আবার কতবার বলেছি আমাকে টাচ করবে না। সে গটগট করে বাথরুমের দিকে চলে গেল। কিছুক্ষণ পরেই কল ছাড়ার শব্দ এলো। সে হাত ধুচ্ছে, সাবান দিয়ে ঘষে ঘষে আমার অস্তিত্ব মুছে ফেলছে। আমি খাটের কোণায় ধপ করে বসে পড়লাম। জানালার বাইরে অন্ধকার আকাশ দেখা যাচ্ছে। মা সবসময় বলতেন, তুই খুব ভাগ্যবতী যে আরিফের মতো একজন শিক্ষিত
এবং স্বাবলম্বী স্বামী পেয়েছিস। আজ আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, মা, এই ভাগ্য আমি চাই না। এই শিক্ষিত মানুষটার ভেতরে একটা বরফখণ্ড বাস করে, যা প্রতিদিন আমাকে একটু একটু করে জমিয়ে দিচ্ছে। হঠাৎ ফোনটা আবার কেঁপে উঠল। কিয়ারার মেসেজ আরিফের ফোনে। লক স্ক্রিনে ভেসে উঠল, স্যার, লুনা কি ঠিকমতো খেয়েছে? থ্যাংক ইউ সো মাচ সব কিছুর জন্য। আমি ফোনটার দিকে তাকিয়ে হাসলাম। চোখের জল গাল বেয়ে টুপ করে ফোনের স্ক্রিনে পড়ল। আরিফ বাথরুম থেকে বেরিয়ে এসে তলে দিয়ে হাত মুছতে মুছতে বলল, কাল সকালে কিয়ারা আসবে লুনাকে দেখতে। ঘরটা যেন পরিষ্কার থাকে, ওর যেন কোনো অসুবিধে না হয়। আমি কোনো উত্তর দিলাম না, শুধু মনে মনে বললাম, কালকের সকালটা অন্যরকম হবে আরিফ, অনেক বেশি অন্যরকম। রাত ৩টা। পুরো শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, আমার চোখের পাতায় তখন এক ফোঁটা ঘুম নেই। পাশের বালিশে আরিফ নিশ্চিন্তে ঘুমাচ্ছে। মানুষটার ঘুমের মধ্যেও কেমন জানি পরিপাটি, ঠিক যেন কোনো মেপে রাখা জ্যামিতিক নকশা। অথচ আমার ভেতরটা তখন এক তছনছ হয়ে যাওয়া ধ্বংসস্তূপ। মাঝে মধ্যে মনে হয়, এই যে মানুষটা আমার পাশে শুয়ে আছে, সে কি আসলেই রক্তমাংসের মানুষ, নাকি পাথরে খোদাই করা কোন এক মূর্তি, যার ভেতর কোনো হৃস্পন্দন নেই। সকাল হতেই কিয়ারার আগমনে ঘরটা মুখরিত হয়ে উঠল। কিয়ারা, আরিফের সবচেয়ে উজ্জ্বল ছাত্রী, সুন্দরী, চঞ্চল আর কথা বলতে পটু। সে ঘরে ঢুকেই কলকল করে কথা বলতে শুরু করলো, স্যার, লুনা কি খুব ডিস্টার্ব করেছে আপনাদের? আরিফ, যে মানুষটা আমার সাথে কথা বলতে গেলে শব্দ মেপে চলে, সে হাসি মুখে উত্তর দিল, একেবারেই না কিয়ারা, ও তো খুব শান্ত, তোমার মতোই। আমার বুকটা একবার কেঁপে উঠল। আরিফ কি জানে, এই সামান্য প্রশংসাটুকু পাওয়ার জন্য আমি গত ৩টি বছর চাতক পাখির মতো অপেক্ষায় ছিলাম। কিয়ারা সোফায় বসে লুনার সাথে খেলছিল, আর আরিফ দাঁড়িয়ে পরম তৃপ্তিতে সেই দৃশ্য দেখছিল। আমার মনে হলো, আমি এই দৃশ্যে একদমই অপ্রাসঙ্গিক, যেন আমি এই বাড়ির মালকিন নই, বরং কোনো বেতনভুক্ত পরিচারিকা। আমি ট্রেতে করে চার নাস্তা নিয়ে ড্রয়িং রুমে গেলাম। কিয়ারা হেসে বলল, থ্যাংক ইউ ম্যাম, আপনি কেন কষ্ট করলেন? স্যার বললেই তো আমি করে নিতাম। আরিফ তখন খুব নিস্পৃহ গলায় বলল, ও এটা করতেই পছন্দ করে। ও তো রিচার্জ বা ক্যারিয়ার নিয়ে ব্যস্ত না, ঘরের কাজই ওর জগৎ। তার কথার প্রতিটি শব্দ আমার কানে বিষের মতো বিঁধল। অথচ একসময় আমিও প্রথম সারির ছাত্রী ছিলাম। এই আরিফ হোসেনের ক্লাসেই আমি মুগ্ধ হয়ে লেকচার শুনতাম। তাকে পাওয়ার আশায় নিজের ক্যারিয়ার, নিজের স্বপ্ন সব বিসর্জন দিয়েছিলাম। আজ সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে কেবল আমি সংসার করি বলে। কিয়ারা চলে যাওয়ার পর আরিফ তার স্টাডি রুমে ঢুকল। আমি পিছু পিছু গেলাম। আজ আমি কোনো উত্তর না নিয়ে ফিরব না। আরিফ, একটা কথা ছিল। সে ল্যাপটপ থেকে মুখ না তুলে বলল, বলো, তবে সংক্ষেপে, আমার হাতে সময় খুব কম। কাল রাতে ডিনারের সময় তুমি যা করলে, মায়ের সামনে আমাকে যেভাবে ছোট করলে, সেটার কি খুব প্রয়োজন ছিল? আরিফ এবার ল্যাপটপ বন্ধ করল। চেয়ারটা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, দেখো নীলু, আমি হাইজিন মেনটেন করি। তুমি ভুল করে আমার গ্লাসে মুখ দিয়েছিলে, সেটা আমার পছন্দ হয়নি, তাই আমি ফেলে দিয়েছি। এতে অপমানের কি আছে? তুমি বিষয়টাকে খুব বেশি পার্সোনালাইজ করছো। পার্সোনালাইজ করছি? আমার গলা ধরে এলো। তুমি বিড়ালটাকে কোলে নিয়ে ঘুমাতে পারো, তার সাথে একই প্লেটে খেতে পারো, অথচ আমি তোমার গ্লাসে পানি খেলে সেটা ডাস্টবিনে যায়। এটা কি ঘৃণা নয়? আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। সে যেন কোনো অবশ শিশুকে বোঝাচ্ছে, ঘৃণা বা ভালোবাসা, এসব ইমোশন আমার নেই নীলু। তুমি তো আমাকে বিয়ে করতে চেয়েছিলে। আমি কি তোমাকে কখনো কোনো রঙিন স্বপ্ন দেখিয়েছিলাম? আমি যেমন তেমনই আছি। আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইলাম। হ্যাঁ, আমি তাকে চেয়েছিলাম, কিন্তু আমি তো একটা মানুষকে চেয়েছিলাম, একখণ্ড বরফকে নয়। তুমি কি আমাকে ডিভোর্স দিবে? হঠাৎ মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। আরিফ কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে থাকল। তার চোখে কোনো বিস্ময় নেই, কোনো ভয় নেই। সে শান্তভাবে বলল, কেন? তোমার কিসের অভাব? টাকা, সামাজিক মর্যাদা, নাকি স্বাধীনতা? আমি তো তোমাকে কোনো কিছুতেই বাধা দিই না। ডিভোর্স দেওয়া মানে একটা অপ্রয়োজনীয় ঝামেলা তৈরি করা। আমি এসব পছন্দ করি না। আমি হাসলাম, খুব করুণ একটা হাসি। তোমার কাছে সবকিছু অপ্রয়োজনীয় ঝামেলা, তাই না আরিফ? আমার আবেগ, আমার ভালোবাসা, এমনকি আমাদের সেই মরে যাওয়া বাচ্চাটাও তোমার কাছে একটা ঝামেলা ছিল। আরিফের চল শক্ত হয়ে গেল। বাচ্চার প্রসঙ্গ তুলবে না, ওটা একটা দুর্ঘটনা ছিল। আর আমি তো বলেইছিলাম, আমি রেসপন্সিবিলিটি নিতে পারবো না, সো ওটা না থাকাই ভালো হয়েছে। আমি আর সইতে পারলাম না, ঘর থেকে বেরিয়ে এলাম।
ড্রয়িং রুমের দেয়ালে আমাদের বিয়ের একটা বড় ছবি বাঁধানো। সেই ছবিতে আমি হাসছিলাম, আর আরিফের মুখে ছিল সেই একই নিস্পৃহ ভাব। আজ মনে হচ্ছে সেই হাসিটুকুই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। মায়ের ফোন এলো আবার। নীলু, কি করছিস মা? আরিফ কেমন আছে? আমি ফোনের ওপাশে মায়ের কম্পিত কণ্ঠস্বর শুনতে পেলাম। মা ভাবেন আমি সুখেই আছি। মা ভাবেন আরিফ হোসেনের মতো জামাই পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি কি করে মাকে বলি, মা, তোমার মেয়ে একটা জীবন্ত কবরের ভেতর দিন কাটাচ্ছে। আমি শুধু বললাম, মা, আমি খুব ক্লান্ত, একটু ঘুমাবো, পরে কথা বলি। ফোনটা কেটে আমি সোফায় মাথা নিচু করে বসে রইলাম। হঠাৎ পায়ের কাছে কিছু একটার স্পর্শ অনুভব করলাম। তাকিয়ে দেখি লুনা। বিড়ালটা আমার পায়ে মাথা ঘেঁষছে। আরিফ এই বিড়ালটাকে ভালোবাসে, কারণ বিড়ালটা তার কাছে কিছু দাবি করে না। বিড়ালটা তাকে প্রশ্ন করে না। আর আমি আমি মানুষ বলে আমার অধিকার আছে, আমার কষ্ট আছে। আর এটাই আরিফের কাছে অসহ্য। সেদিন বিকেলেই আমি একটা সিদ্ধান্ত নিলাম, যে মায়া দেয়াল আমি এতদিন ধরে আগলে রেখেছি, সেটা এবার ভেঙে ফেলার সময় এসেছে। আরিফ হোসেনকে বুঝতে হবে, মানুষকে অবহেলা করা যায়, কিন্তু তার আত্মসম্মানকে বারবার ডাস্টবিনে ফেলা যায় না। সকাল থেকে আকাশটা মেঘলা। জানালার ওপাশে ধূসর মেঘগুলো জমাট বেঁধে আছে, ঠিক যেন আমার মনের ভেতরের পঞ্জীভূত অভিমান। আজ বাড়িতে এক অদ্ভুত নীরবতা। আসিফ ভোরেই বের হয়ে গেছে একটা সেমিনারে। যাওয়ার আগে বরাবরের মতো টেবিলের ওপর লুনার খাবারের তালিকা আর কিছু টাকা রেখে গেছে। শুধু টাকার বান্ডিল, যেন এই টাকাগুলোই আমার সাথে তার একমাত্র যোগসূত্র। দুপুরের দিকে কলিং বেল বাজল। দরজা খুলতে দেখি কিয়ারা দাঁড়িয়ে, তার হাতে দামি কোনো ব্র্যান্ডের শপিং ব্যাগ। আমাকে দেখে সে একগাল হাসল। ম্যাম, স্যার কি বাসায় নেই? না, সে তো সেমিনারে, বিকেলে ফিরবে। ও আচ্ছা। আসলে লোনার জন্য কিছু অর্গানিক ফুড আর একটা কিউট ক্যাটবেট এনেছিলাম। স্যার কাল রাতে ফোন করে বলেছিলেন লোনার খুব কষ্ট হচ্ছে সাধারণ বিছানায়। আমি কিয়ারার দিকে তাকিয়ে থাকলাম। কাল রাতে কাল রাতে যখন আমি পাশের বালিশে শুয়ে নিঃশব্দে কাঁদছিলাম, তখন আরিফ ফোনে কিয়ারার সাথে বিড়ালের বিছানা নিয়ে আলোচনা করছিল। আমার নিজের শোবার ঘরের এসিটা নষ্ট হয়ে গেছে 1 সপ্তাহ ধরে। আরিফকে বলায় সে বলেছিল সময় নেই, কাউকে ডেকে ঠিক করে নাও। অথচ লুনার সামান্য কষ্টের জন্য সে কতটা ব্যাকুল। কিয়ারা ভেতরে ঢুকিয়ে সোজা লুনার রুমে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে ওর জন্য চা বানাচ্ছিলাম। হঠাৎ মনে হলো, আমি কেন এই মেয়েটার সেবা করছি? যে মেয়েটার সাথে আমার স্বামীর সখ্যতা আমাকে প্রতিদিন ফুরিয়ে মারছে, তাকে আমি আদর করে আপ্যায়ন করছি। চায়ের কাপটা ট্রেতে নিয়ে রুমে ঢুকতে দেখলাম কিয়ারা আরিফের একটা পুরনো ডায়েরি হাতে নিয়ে উল্টে পাল্টে দেখছে। আমাকে দেখে সে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। সরি ম্যাম, আসলে স্যারের হাতের লেখাগুলো এত সুন্দর, আমি জাস্ট দেখছিলাম। আমি ম্লান হাসলাম। সমস্যা নেই, ওটা ওর ইউনিভার্সিটির সময়ের ডায়েরি। কিয়ারা চায়ে চুমুক দিয়ে বলল, জানেন ম্যাম, ডিপার্টমেন্টে সবাই স্যারকে খুব ভয় পায়, কিন্তু আমি জানি উনি কতটা কাইন্ড হার্টেড। বিশেষ করে যারা অ্যানিম্যাল লাভার, তারা কখনো খারাপ মানুষ হতে পারে না। আমার খুব জানতে ইচ্ছে করছিল কিয়ারা কি জানে এই দয়ালু মানুষটা তার স্ত্রীর সাথে কেমন ব্যবহার করে। সে কি জানে তার এই প্রিয় স্যারের জন্য আমি একটা আস্ত জ্যান্ত লাশ হয়ে গেছি। কিন্তু আমি কিছু বললাম না। কিছু সত্য শুধু নিজের ভেতর চেপে রাখতেই হয়। বিকেলে আরিফ ফিরল। কিয়ারাকে দেখে তার চোখে মুখে যে উজ্জ্বলতা ফুটে উঠল, তা দেখে আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। তারা দুজন মিলে ড্রয়িং রুমে বসে লোনার নতুন বিছানা সেট করলো। আমি বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম। আমার মনে হচ্ছিল আমি সেই ছবির বাইরে থাকা কোনো বাড়তি চরিত্র। কিয়ারা চলে যাওয়ার পর আরিফ ফ্রেশ হয়ে এসে ডাইনিং টেবিলে বসলো। আমি নাস্তা দিচ্ছিলাম। হঠাৎ সে বলল, কাল সকালে তোমার মাকে ফোন করেছিলেন? আমি অবাক হলাম। হ্যাঁ করেছিলেন। কেন? উনি আমার অফিসে ফোন করেছিলেন আজ। বলেছিলেন তোমার মন নাকি খুব খারাপ। নীলু, আমি তোমাকে আগেও বলেছি, ঘরের ছোটখাটো বিষয় নিয়ে বাইরের মানুষকে, বিশেষ করে তোমার মাকে বিরক্ত করবে না। ওনার শরীর ভালো না, ফালতু চিন্তা বাড়িয়ে লাভ আছে? আমার হাত থেকে প্লেটটা প্রায় পড়েই যাচ্ছিল। আরিফের কাছে আমার কষ্টটা ফালতু চিন্তা? মা ফোন করেছিলেন কারণ তিনি টের পেয়েছেন আমি সুখে নেই। একজন মা কি তার সন্তানের চোখে ভাষা বোঝেন না? আরিফ বিরক্ত হয়ে মুখ ঝামটা দিল। সুখ? সুখ শব্দটা তোমাদের মতো মেয়েদের কাছে খুব সস্তা। এই যে এত বড় বাড়ি, আরাম আয়েশ, কোনো অভাব নেই, এগুলো কি সুখ না? তুমি আসলে ইমোশনাল ড্রামা করতে পছন্দ করো।
আমি এবার সরাসরি তার চোখের দিকে তাকালাম। আরিফ, এই বাড়িটা আমার কাছে একটা জেলখানা। তুমি আমাকে টাকা দাও, কিন্তু সময় দাও না। তুমি বিড়ালকে আদর করো, কিন্তু আমাকে স্পর্শ করলে হাত ধুতে যাও। তুমি কি জানো, গত 3 বছরে তুমি আমাকে একবারও ভালোবাসি বলনি। আরিফ শব্দ করে হাসল, এক বিদ্রুপাত্মক হাসি। ভালোবাসা দিয়ে পেট ভরে না নীলু। আমি তোমাকে সম্মান দিয়েছি, সামাজিক নিরাপত্তা দিয়েছি। এর চেয়ে বেশি কিছু আমার কাছে আশা করা বোকামি। আর শোনো, কাল আমার কলিগরা ডিনারে আসবে। ঘরটা যেন পরিষ্কার থাকে, আর মেনুটা একটু স্ট্যান্ডার্ড করো। কিয়ারাকেও ইনভাইট করেছি। সে চেয়ার ছেড়ে উঠে চলে গেল। তার কাছে আমার কান্নার কোনো মূল্য নেই, আমার যন্ত্রণার কোনো ওজন নেই। সে ব্যস্ত কেবল তার সামাজিক স্ট্যাটাস আর তার পছন্দের মানুষদের নিয়ে। রাতের বেলা আমি যখন একা অন্ধকারে বসেছিলাম, তখন মায়ের কথা খুব মনে পড়ছিল। মা বলেছিলেন, কৃতজ্ঞ থাকবি। কার প্রতি কৃতজ্ঞ থাকবো মা? যে মানুষটা আমাকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে তার প্রতি। আমি আলমারি থেকে আমার সেই পুরনো ডায়েরিটা বের করলাম। সেখানে আমাদের বিয়ের শুরুর থেকে কিছু স্মৃতি লেখা ছিল। আমি ভেবেছিলাম আমি তাকে বদলে দেব। আমি ভেবেছিলাম আমার ভালোবাসা দিয়ে তার ভেতরের বরফ গলিয়ে ফেলব। কিন্তু আজ বুঝলাম, কিছু বরফ কখনো গলে না, বরং তারা অন্যকে জমিয়ে মেরে ফেলে। হঠাৎ মনে হলো, আমি যদি আজ এই মুহূর্তে বাসা থেকে বেরিয়ে যাই, আরিফ কি আমাকে খুঁজতে আসবে? নাকি সে স্বস্তির নিঃশ্বাস ফেলবে যে একটা অপ্রয়োজনীয় ঝামেলা বিদায় হয়েছে? আমি ফোনটা হাতে নিলাম। কিয়ারাকে একটা মেসেজ পাঠাতে গিয়েও থেমে গেলাম। না, এদের কারোর সাথে আমার কোনো লড়াই নেই। লড়াইটা আমার নিজের সাথে, নিজের সম্মানের সাথে। পরদিন সকালে আরিফ যখন নাস্তা করছিল, আমি শান্ত গলায় বললাম, আরিফ, আজকের ডিনারে আমি থাকতে পারছি না। আমি মায়ের বাসায় যাচ্ছি। আরিফ চায়ে চুমুক দিয়ে নির্লিপ্তভাবে বলল, কেন? গেস্ট আসবে জানো তো। একা সামলাতে আমার সমস্যা হবে। তোমার কিয়ারা তো আছেই, ও তোমাকে সাহায্য করবে। আর লুনা তো আছে, তোমার একাকিত্ব দূর করতে। আমি ব্যাগ গুছিয়ে দরজার দিকে পা বাড়ালাম। আরিফ এবার মাথা তুলে তাকালো। তার চোখে প্রথমবার কিছুটা বিস্ময় দেখলাম। কবে ফিরবে? আমি দরজার হাতল ধরে একবার পেছনে তাকালাম। তারপর ম্লান হেসে বললাম, জানি না, হয়তো কোনোদিন না। আমি সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। রিকশায় উঠে যখন বসলাম, তখন মনে হলো বুকের ওপর থেকে একটা বিশাল পাথর নেমে গেছে। আমি জানি না সামনে কি আছে, আমি জানি না সমাজ আমাকে কি বলবে, কিন্তু আমি এতটুকু জানি, ডাস্টবিনে ফেলে দেওয়া গ্লাসের মতো আমি আর অবহেলিত হতে চাই না। রিকশা চলতে শুরু করলো। আমার চোখের জল আজ আর লুকানোর প্রয়োজন নেই। বাতাসে আমার দীর্ঘশ্বাস মিশে যাচ্ছে। রিকশার চাকাগুলো যখন গলির মোড় পার হচ্ছিল, তখন মনে হলো আমি এক অন্য পৃথিবীতে পা রাখছি। গত 3 বছরে এই গলির বাইরের জগৎটা আমার কাছে ঝাপসা হয়ে গিয়েছিল। নীল রঙের গেটওয়ালা সেই বাড়িটা, যেখানে আমার সবটুকু অপমান জমা ছিল, সেটা এখন অনেক দূরে। আমার ব্যাগে থাকা ফোনটা বারবার কাঁপছে। আরিফ নয়, মা ফোন করছেন। সম্ভবত আরিফই তাকে জানিয়েছে যে আমি বাড়ি ছেড়েছি। মায়ের ছোট ঘরটায় যখন পৌঁছালাম, তখন দুপুর গড়িয়ে বিকেল। দরজায় মা দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন, নীলু, এ কি করে আসলি মা? জামাই ফোন করে বলল তুই নাকি রাগ করে চলে এসেছিস। ওর কলিগরা আসবে আস, আর তুই এই সময়ে। আমি ক্লান্ত পায়ে সোফায় বসে পড়লাম। মা, রাগ করে আসিনি, আমি মুক্তি চেয়ে এসেছি। মা আমার পাশে বসে কপালে হাত রাখলেন। মুক্তি? কিসের মুক্তি? আরিফের মতো ছেলে কি আর হয়? ও তোকে কোনো অভাব রাখেনি। আর তুই একটা সামান্য গ্লাস নিয়ে। আমি মায়ের চোখের দিকে তাকালাম। মায়ের চোখে ভয়। তার ভয় হচ্ছে, যদি এই বিয়েটা ভেঙে যায়, তবে আমাদের এই অভাবের সংসারে আবার অন্ধকার নেমে আসবে। তিনি আমার চোখের জল দেখতে পাচ্ছেন না। তিনি দেখছেন আরিফের পাঠানো সেই মাসিক টাকাগুলো, যা আমাদের সংসার চালায়। মা, তুমি কি জানো, তোমার মেয়ে গত 3 বছরে একটা রাতও শান্তিতে ঘুমাতে পারেনি? তুমি কি জানো, সে আমাকে মানুষ বলে গণ্যই করে না। মা চুপ করে গেলেন। তার কাছে মানুষ গণ্য করার চেয়ে পেটে ভাত থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বুঝলাম, এই লড়াইটা আমাকে একাই লড়তে হবে। এমনকি আমার নিজের মায়ের ছায়াও আজ আমার পাশে নেই। ওদিকে আরিফের বাসায় তখন ডিনারের আয়োজন চলছে। কিয়ারা খুব উৎসাহ নিয়ে সব সামলাচ্ছে। আরিফ ড্রয়িং রুমে বসে সহকর্মীদের সাথে কথা বলছে, কিন্তু তার মনোযোগ আজ বারবার দরজার দিকে চলে যাচ্ছে।
নীলও নেই, তাই ঘরটা কেমন যেন অগোছালো লাগছে। যদিও কিয়ারা সব সাজিয়ে রেখেছে, তবুও কোথায় যেন একটা সূক্ষ্ম সুতোর টান ছিঁড়ে গেছে। খাওয়ার টেবিলে একজন সহকর্মী জিজ্ঞেস করলেন, ভাবি কোথায় আরিফ? ওনাকে তো দেখছি না। আরিফ একটু অস্বস্তিতে পড়ল। সে স্বাভাবিক গলায় বলল, ওর মায়ের শরীরটা খুব খারাপ, তাই হঠাৎ করেই যেতে হলো। কিয়ারা তখন পাশ থেকে বলে উঠল, ম্যাম, মনে হয় একটু আপসে ছিলেন স্যার। কাল লুনার ঘরটা নিয়ে কথা বলছিলেন যখন, তখন ওনার মুখটা খুব শুকনো ছিল। আরিফ কিয়ারার দিকে তাকালো। তার মনে পড়ে গেল কাল রাতের সেই দৃশ্যটা। নীলও হাত ধরে মিনতি করছিল, আর সে ঘৃণা ভরে হাতটা সরিয়ে দিয়েছিল। তার কেন যেন মনে হলো হাতের সেই জায়গায় একটা অস্বস্তি হচ্ছে। সে বারবার টিস্যু দিয়ে হাতটা মুছছে, কিন্তু অস্বস্তিটা যাচ্ছে না। ডিনার শেষে সবাই চলে গেল। কেয়ারাও বিদায় নিল। লোনার রুমে গিয়ে আরিফ দেখল বিড়ালটা মনমরা হয়ে বসে আছে। নীলু চলে যাওয়ার পর কেউ ওকে খাবার দেয়নি। নীলুই তো লুনার সব দেখাশোনা করত। যদিও সে লুনার পশম সহ্য করতে পারত না। আরিফ লুনার দিকে তাকিয়ে থাকল। এই প্রথম তার মনে হলো বাড়িটা অনেক বড়, আর এই বড় বাড়িতে সে বড্ড একা। মাঝরাতে আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। আরিফের মেসেজ, তোমার মা অসুস্থ শুনলাম, কাল সকালে আমি গাড়ি পাঠিয়ে দেব, চলে এসো। এসব জেদ ভালো দেখায় না। আমি মেসেজটা পড়ে হাসলাম। অসুস্থতার অজুহাত দিয়ে সে আমাকে ফিরিয়ে নিতে চায়, যাতে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ না হয়। তার মেসেজের কোনো ভালোবাসা নেই, কোনো ক্ষমা নেই, আছে কেবল আদেশ। আমি রিপ্লাই দিলাম, আমার মা ঠিক আছেন, আরামে ফিরছে না আরিফ, আমি ডিভোর্স পেপার পাঠাবো। পরক্ষণে আরিফের ফোন এলো। আমি ধরলাম না। বারবার বাজতে থাকলো ফোনটা। একসময় নীরব হয়ে গেল। আমার কেন যেন মনে হলো এই নীরবতাটাই আমার প্রাপ্য ছিল। সকালবেলা আমি আমার পুরনো ল্যাপটপটা বের করলাম। আমি যখন ছাত্রী ছিলাম, তখন কন্টেন্ট রাইটিং আর গ্রাফিক্সের কাজ করতাম। সেই দক্ষতাগুলো কি মরচে পড়ে গেছে? আমি একটা জব পোর্টালে লগ ইন করলাম। আমাকে ঘুরে দাঁড়াতে হবে। আরিফের টাকার উপর নির্ভরশীল নীলু মরে গেছে। এখন যে বেঁচে আছে, সে নিজের পরিচয়ে বাঁচতে চায়। হঠাৎ কলিং বেল বাজল। দরজা খুলে আমি অবাক হয়ে গেলাম। আরিফ দাঁড়িয়ে আছে। তার পরনে সে একই ইস্ত্রি করা শার্ট, চোখে চশমা, কিন্তু তার চেহারার এক ধরনের বিশৃঙ্খলা। নীলু, চলো, অনেক নাটক হয়েছে। সে আমার হাত ধরতে এলো। আমি এক পা পিছিয়ে গেলাম। আবারও একই ভুল করছো আরিফ, আমাকে টাচ করো না। তুমি তো জানো আমি তোমার বিড়ালের মতো পরিষ্কার নই। আমাকে ছুলে তোমাকে আবার সাবান দিয়ে হাত ধুতে হবে। আরিফ থমকে গেল। তার হাতটা মাঝপথেই থেমে রইল। সে প্রথমবারের মতো দেখল নীলুর চোখের সে মুগ্ধতা আর নেই। সেখানে কেবল এক পাহাড় সমান অবজ্ঞা। আরিফ নিচু গলায় বলল, আমি দুঃখিত। ওই গ্লাসের বিষয়টা আসলে ওভাবে করা উচিত হয়নি। শুধু গ্লাস নয় আরিফ, তুমি আমার আত্মাকে ডাস্টবিনে ফেলে দিয়েছ। আর সেই আত্মাকে আমি করিয়ে নিয়ে এসেছি। ওটা আর তোমার সেই জীবাণুমুক্ত ঘরে ফিরে যাবে না। আরিফ কিছু বলতে চাইল, কিন্তু পারল না। আমি দরজাটা তার মুখের ওপর আলতো করে বন্ধ করে দিলাম। দরজার ওপাশ থেকে তার পায়ের শব্দ ধীরে ধীরে মিলিয়ে গেল। আমি জানালার ধারে গিয়ে দাঁড়ালাম। বৃষ্টি নামছে। এই বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে আমার গত ৩ বছরের সব গ্লানি। আমি জানি পথটা কঠিন, কিন্তু এই প্রথম আমার মনে হচ্ছে আমি শ্বাস নিতে পারছি। আরিফ যখন আমার দরজার সামনে থেকে ফিরে গেল, তখন তার কাঁধটা আগের মতো টান টান ছিল না। যে মানুষটাকে আমি চিরকাল এক অজেয় পর্বত ভেবে এসেছি, আজ তাকে দেখে মনে হলো সে নিজের তৈরি করা এক দুর্গের ভেতরে আটকা পড়ে এক বন্দী। আমি দরজাটা বন্ধ করে দিয়ে বড় করে একটা শ্বাস নিলাম। বাতাসের প্রতিটি কণা আজ আমাকে বলতে চাইছে, নীলু, তুমি স্বাধীন। মাস ৩ পরের কথা। আমি এখন একটি নামী বিজ্ঞাপনী সংস্থায় জুনিয়র গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি। বেতন খুব বেশি নয়, কিন্তু নিজের উপার্জিত টাকায় যখন মায়ের জন্য একটা সাধারণ সুতির শাড়ি কিনলাম, মা সেদিন শাড়িটা বুকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সে কান্নাটা অপমানের ছিল না, ছিল গর্বের। অফিস থেকে ফেরার পথে একদিন আমার পুরনো বান্ধবী তুলির সাথে দেখা। তুলি আর আমি একই সাথে ইউনিভার্সিটিতে পড়তাম। সে আমাকে দেখে অবাক হয়ে জড়িয়ে ধরল, নীলু, তুই নাকি আরিফ ভাইকে ছেড়ে দিয়েছিস? পুরো ডিপার্টমেন্টে এটা নিয়ে কি আলোচনা তুই জানিস? আমি ম্লান হাসলাম। আলোচনা হওয়ারই কথা, সবাই তো জানতো। আমি কত বড় ভাগ্যবতী। তুলে আমার হাতটা ধরল। শোন নীলু, আরিফ ভাই কিন্তু আগের মতো নেই। সেমিনারে ওনার লেকচারে এখন আর সে আগের তেজ নেই। আর জানিস, কিয়ারা তো মাসখানেক হলো বিদেশে চলে গেছে। যাওয়ার আগে লুনার কি হয়েছে জানিস? আমার বুকের ভেতরটায় একটু খচখচ করে উঠল।
আমি নিজেকে সামলে নিয়ে বললাম, কি হয়েছে? কিয়ারা লুনার দায়িত্ব নেয়নি। আরিফ ভাই নাকি বিড়ালটাকে নিয়ে একা ওই বড় বাড়িতে থাকছে। লোকটা নাকি একদম চুপচাপ হয়ে গেছে। আমি কথা বাড়ালাম না। লুনার জন্য খারাপ লাগলো, কিন্তু আরিফের জন্য না। তার জন্য আমার হৃদয়ে এখন আর কোনো সহানুভূতি অবশিষ্ট নেই। সেদিন অফিস থেকে ফিরতে বেশ রাত হলো। গলির মাথায় রিকশা থেকে নামতে দেখলাম সেই পরিচিত গাড়িটা। আবার আরিফ গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে সে সোজা হয়ে দাঁড়ালো। তার চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। নীলু, 5 মিনিট কথা বলা যাবে? আমি ঘড়ির দিকে তাকালাম। রাত্রি 10টা বাজে। আরিফ, যা বলার এখানেই বলো। আরিফ পকেট থেকে একটা চাবির রিং বের করল। লুনা খুব অসুস্থ, ও কিছু খাচ্ছে না। ডক্টর বলেছে ও ডিপ্রেশনে আছে। ও সারাদিন তোমার ঘরের দরজায় বসে থাকে। আমি স্তব্ধ হয়ে গেলাম। যে বিড়ালটাকে আমি অবহেলা করতাম, যে বিড়ালের জন্য আমার স্বামী আমাকে দূরে সরিয়ে দিয়েছিল, সেই প্রাণীটা আজ আমার জন্য শোক পালন করছে। আমি কি করব আরিফ? আমি তো আর বিড়ালের ডক্টর নই। আরিফের গলা ধরে এলো। ও ডক্টর চায় না নীলু, ও তোমাকে চায়। তুমি যখন ছিলে ও তোমার আশেপাশে ঘুরঘুর করত। আমি ভাবতাম ও তোমাকে ডিস্টার্ব করছে, তাই আমি তোমাকে বকা দিতাম। কিন্তু আজ বুঝছি ও আসলে তোমার মমতাটুকু চিনত, আর আমি চিনতে পারিনি। আমি কঠিন স্বরে বললাম, তুমি দেরি করে ফেলেছ আরিফ। লুনার জন্য আমার মায়া হচ্ছে, কিন্তু তোমার ওই অভিশপ্ত ঘরে পা রাখার ক্ষমতা আমার নেই। আরিফ মাথা নিচু করে রইল। হঠাৎ সে ফিসফিস করে বলল, আমি হাত ধোয়া বন্ধ করে দিয়েছি নীলু। আমি তার কথার মানে বুঝতে পারলাম না। মানে? তুমি যাওয়ার পর থেকে আমি আর সাবান দিয়ে বারবার হাত ধুই না। আমি বুঝতে পেরেছি জীবাণু আমার বাইরে ছিল না, ছিল আমার মনে। আমি এক অদ্ভুত সূচিবায়ুর বাহানায় নিজেকে মানুষের ছোঁয়া থেকে দূরে রাখতাম। কারণ আমি ভয় পেতাম কেউ যদি আমাকে ভালোবেসে ফেলে, তবে আমার এই নির্জন দুর্গটা ভেঙে যাবে। সে আমার দিকে এক পা এগিয়ে এলো। আমি তোমাকে হারিয়ে বুঝেছি একাকিত্ব কি ভয়াবহ জিনিস। ওই বড় বাড়িতে লুনা আর আমি দুজনেই এখন মৃত মানুষের মতো পড়ে থাকি। আমি দীর্ঘক্ষণ তার দিকে তাকিয়ে থাকলাম। একসময় এই কথাগুলো শোনার জন্য আমি প্রাণ দিতে পারতাম, কিন্তু আজ এই কথাগুলো আমার কাছে কেবল একগুচ্ছ শুকনো পাতার মতো মনে হচ্ছে, যার কোনো প্রাণ নেই। আমি ব্যাগটা কাঁধে ঠিক করে নিয়ে বললাম, ভালো থেকো আরিফ। লুনাকে কোনো ভালো শেল্টারে দিয়ে দিও, যেখানেও ভালোবাসা পাবে। আর নিজের যত্ন নিও। আমি দ্রুত পায়ে গলির ভেতর ঢুকে গেলাম। পেছন থেকে আরিফ একবারও ডাকল না। আমি জানি সে ডাকবে না। তার দম্ভ হয়তো ভেঙেছে, কিন্তু তার ব্যক্তিত্ব তাকে আর্তনাদ করতে শেখায়নি। ঘরে ঢুকে দেখি মা জায়নামাজে বসে আছেন। আমাকে দেখে মা বললেন, জামাই এসেছিল রে। আমি হাসলাম, না মা, এক পরিচিত মানুষ এসেছিল। পথ ভুলে এদিকের গলিতে ঢুকে পড়েছিল। আরিফের সাথে সেই রাতের দেখার পর আমার ভেতরে অদ্ভুত এক পরিবর্তন এলো। আগে তাকে দেখলে আমার বুক কাঁপত, চোখে জল আসতো। কিন্তু এখন আমি অবাক হয়ে খেয়াল করলাম তার জন্য আমার মনে কোনো ঘৃণা নেই, এমনকি তীব্র কোনো কষ্টও নেই। আছে শুধু এক ধরনের করুণা। মানুষটা নিজের চারপাশে যে দেয়াল তুলেছিল, আজ সেই দেয়ালগুলোর ইটগুলোই তার উপর খসে পড়ছে। অফিসে আমার কাজের চাপ বেড়েছে। একটা বড় ই-কমার্স ব্র্যান্ডের রিব্র্যান্ডিংয়ের দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। ক্রিয়েটিভ ডিরেক্টর আমার কাজ দেখে সেদিন সবার সামনে প্রশংসা করলেন, নীলু, আপনার ডিজাইনে একটা অন্যরকম প্রাণ আছে। মনে হয় প্রতিটি রেখায় কোনো না কোনো গল্প লুকানো। আমি মৃদু হাসলাম। আমার এই রেখাগুলো তো শুধু রং দিয়ে আঁকা নয়, এগুলো আমার দীর্ঘদিনের চাপা পড়ে থাকা দীর্ঘশ্বাস দিয়ে তৈরি। অফিসের কলিগদের সাথে এখন আমি আড্ডা দেই, ক্যাফেটেরিয়ার বসে চা খাই। একসময় যে মেয়েটা স্বামীর গ্লাসে মুখ দিতেও ভয় পেত, সে আজ একদল মানুষের সাথে নিজের আইডিয়া শেয়ার করছে। জীবনটা আসলে বিচিত্র। এরই মাঝে একদিন খবর পেলাম আরিফ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তুলি ফোন করে জানালো, আরিফ ভাইয়ের সিভিয়ার ফুড পয়জনিং। গত কয়েকদিন ধরে উনি বাসায় একা ছিলেন, ঠিকমতো খাওয়া দাওয়া করেননি। ওনার ল্যাবরেটরিতে সেন্সলেস হয়ে পড়েছিলেন। শুনে আমার হাতটা একটু থমকে গেল। মা পাশে বসে তরকারি কাটছিলেন। মায়ের মুখ দেখেই বুঝলাম তিনি সব শুনেছেন। মা নিচু গলায় বললেন, যাবি নাকি একবার? মানুষটা তো একা। আমি শান্তভাবে বললাম, না মা, সে একা থাকতে পছন্দ করে। তার জীবনে অন্য কারো প্রবেশাধিকার সে তো নিজেই বন্ধ করে দিয়েছিল। হাসপাতাল থেকে ফিরে আরিফ নাকি একদম বদলে গেছে। আমাদের পুরনো পরিচিত প্রতিবেশী রফিক কাকা একদিন বাজারে মায়ের সাথে দেখা করতে এসে বললেন, আরিফ সাহেব তো বাসাটা বিক্রি করে দিচ্ছেন। শুনলাম
উনি ডিন মেনশন নিয়েছেন ইউনিভার্সিটি থেকে। কোনো এক নির্জন গ্রামে গিয়ে থাকবেন নাকি। খবরটা শুনে আমার বুকের ভেতরটা কেমন জানি চিনচিন করে উঠল। আরিফের মতো একজন উচ্চাকাঙ্ক্ষী মানুষ, যার কাছে ক্যারিয়ার ছিল সব, সে ডিন মেনশন নিচ্ছে। দিন সাতেক পর অফিস থেকে ফেরার সময় দেখলাম আমাদের দরজার সামনে একটা বড় ঝুড়ি রাখা, তার উপর একটা চিরকুট। ঝুড়িটা নড়ছে। আমি সাবধানে ঝুড়িটা খুলতেই চমকে উঠলাম। লুনা, বিড়ালটা একদম শুকিয়ে গেছে। তার এই উজ্জ্বল পশমগুলো মলিন হয়ে আছে। ঝুড়ির ভেতরে একটা খাম। আমি খামটা খুলে পড়তে শুরু করলাম। নীলু, আমি জানি আমি লুনার দায়িত্ব নেওয়ার যোগ্য নই। ওর দিকে তাকালে বারবার তোমার কথা মনে পড়ে। ও এখন আর আমার সাথে থাকতে চায় না। ও শুধু দরজার দিকে তাকিয়ে থাকে, হয়তো তোমার আসার অপেক্ষায়। আমি শহর ছেড়ে চলে যাচ্ছি। লুনার জন্য কোনো নিরাপদ জায়গা খুঁজে পেলাম না তোমার চেয়ে। একে আমি দয়া বলবো না, বলবো একটা প্রাণ বাঁচানোর অনুরোধ। ওর মা হওয়ার অধিকার তো আমি কেড়ে নিয়েছিলাম। অন্তত ওকে তোমার কাছে একটু জায়গা দিও। ভালো থেকো। ইতি, আরিফ। লুনা আমার দিকে করুণ চোখে তাকালো। আমি ওকে কোলে তুলে নিলাম। যে বিড়ালটাকে আরিফ আমার চেয়ে বেশি ভালোবাসত, আজ সে বিড়ালটাই আমাদের মাঝখানের শেষ স্মৃতি হিসেবে আমার হাতে এলো। সপ্তাহখানেক পর লুনার সেবা করতে করতে আমি আবার সেই পুরনো মায়াটা খুঁজে পাচ্ছিলাম। লুনা এখন আমার বিছানায় আমার কোলের কাছে ঘুমায়। ও এখন আর অপরিচিত কারো বিড়াল নয়, ও আমার একাকিত্বের সঙ্গী। হঠাৎ একদিন ল্যাপটপে কাজ করতে করতে আমি আরিফের পুরনো একটা ফাইল পেলাম। ওটা আমার ল্যাপটপের ড্রাইভে সেভ করা ছিল। ফাইলটার নাম ছিল আমাদের ঘর। কৌতূহলবশত ফাইলটা খুললাম। দেখলাম সেখানে একটি বাড়ির নকশা করা। আরিফ তার আর্কিটেক্ট বন্ধুকে দিয়ে এটা করিয়েছিল। বাড়ির বাগানটাতে লেখা আছে নীলুর বাগান, আর ভেতরে একটি ছোট নার্সারি রুমের নাম দেওয়া আছে, যা আমি বাচ্চার জন্য চেয়েছিলাম। তারিখটা দেখে আমার চোখ ভিজে এলো। তারিখটা ছিল সেই দিনটির, যেদিন আমাদের বাচ্চাটা মারা গিয়েছিল। সেদিন সে হাসপাতালে আমার হাত ধরেনি ঠিকই, কিন্তু সে গোপনে আমাদের স্বপ্নের ঘরটা ডিজাইন করছিল। তার প্রকাশভঙ্গি ছিল ভয়াবহ। সে ভালোবাসাটা জানত না, শুধু কর্তব্যটা বুঝত। তার সেই কঠিন খোলসের আড়ালে হয়তো একটা মানুষ ছিল, কিন্তু সেই মানুষটা এতটাই গভীরে ছিল যে তাকে উদ্ধার করার শক্তি আমার ছিল না। আর সেও নিজেকে কখনো প্রকাশ করতে শেখেনি। আমি জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। আরিফ এখন কোথায় আছে আমি জানি না। হয়তো কোনো এক নিভৃত পল্লীতে সে তার সে নির্জন দুর্গ নিয়ে একাই আছে। আমি ডিভোর্স পেপারটা হাতে নিলাম। স্বাক্ষর করার সময় আমার হাতটা একবারও কাঁপল না। আমি তাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু তার কাছে ফিরে যাওয়ার পথটা আমি চিরতরে বন্ধ করে দিয়েছি। কারণ সব ক্ষমা পুনর্মিলনের জন্য নয়, কিছু ক্ষমা হয় নিজেকে মুক্ত করার জন্য। সময় কারোর জন্য থেমে থাকে না। দেখতে দেখতে আরও একটা বছর পার হয়ে গেল। আমার ছোট ঘরের বারান্দাটা এখন নীল অপরাজিতা আর কামিনী ফুলে ভরে গেছে। যে কাদামাটি আরিফ সহ্য করতে পারত না, আজ সে মাটির ঘ্রাণই আমার বেঁচে থাকার রসদ। লোনার শরীর এখন বেশ হিষ্টপিষ্ট। সে এখন আমার বারান্দার বাগানের একচ্ছত্র অধিপতি। আমার ক্যারিয়ার এখন তুঙ্গে। আমি এখন আর শুধু গ্রাফিক ডিজাইনার নই, আমি একজন ডিজিটাল এজেন্সির আর্ট ডিরেক্টর। আজ আমার অফিসে একটি বড় ইভেন্ট ছিল। কাছে সে বাড়ি ফিরতে রাত হলো। কলিং বেল বাজাতেই মা দরজা খুললেন। মায়ের হাতে একটা সুন্দর মাটির টব, তাতে একটা ছোট বকুল ফুলের চারা। নীল, এটা কে যেন দরজার সামনে রেখে গেছে, সাথে একটা চিঠিও আছে। আমি অবাক হয়ে চিঠিটা হাতে নিলাম। খামটা খুলতেই সেই চিরচেনা হাতের লেখা, তবে এবার লেখাগুলো আগের মতো শটান নয়, কিছুটা কাপা কাপা। নীল, আমি এখন শহরের কোলাহল থেকে অনেক দূরে এক পাহাড়ি গ্রামে থাকি। এখানকার মানুষগুলো বড্ড অদ্ভুত। তারা মাটির গ্লাসে পানি খায়, সারাদিন কাদা মাটিতে কাজ করে, অথচ তাদের মনে কোনো ঘৃণা নেই। আমি এখানে একটা ছোট স্কুল দিয়েছি, বাচ্চাদের পড়াই। নীলু, তুমি ঠিকই বলেছিলে, আমি একটা বরফখণ্ড ছিলাম। কিন্তু এখনকার রোদ আর এই বাচ্চাদের হাসি আমাকে একটু একটু করে গলাতে শুরু করেছে। আমি জানি না তুমি আমাকে ক্ষমা করেছো কিনা, তবে আমি নিজেকে ক্ষমা করতে পারিনি। লুনার জন্য এই বকুল চারাটা পাঠালাম। ও যখন বড় হবে, ওর সুবাস হয়তো তোমাকে কোনো এক বসন্তে আমার কথা মনে করিয়ে দেবে। তোমার জীবনটা ফুলে ফুলে ভরে উঠুক, এই প্রার্থনাই করি। ইতি, আরিফ। আমি চিঠিখানা বুকের কাছে চেপে ধরলাম। আজ আমার চোখে জল নেই, শুধু একটা প্রশান্তি আছে। আরিফ নিজেকে খুঁজে পেয়েছে, আর আমি খুঁজে পেয়েছি আমার হারানো সত্তাকে।
মাসখানেক পর আমার অফিসের কাজে আমাকে সেই পাহাড়ি এলাকায় যেতে হলো যেখানে আরিফ থাকে। আমি ভাবিনি তার সাথে দেখা করব, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। সেমিনারের ফাঁকে আমি স্থানীয় সেই স্কুলটিতে গেলাম। দূর থেকে দেখলাম একজন মানুষ সাদা পায়জামার পাঞ্জাবি পরে বটতলায় একদল বাচ্চার সাথে বসে আছে। তার চশমাটা নাকের ডগায় ঝুলে আছে। সে বাচ্চাদের ছবি আঁকা শেখাচ্ছে। আরিফ হোসেন, প্রফেসর আরিফ হোসেন আজ মাটির উপর বসে বাচ্চাদের সাথে হাসছে। তার সামনে একটা বিড়াল ঘুরঘুর করছে, যেটা দেখতে অনেকটা লুনার মতো। সে এখন আর হাত ধোয়ার জন্য বারবার সাবান ঘষছে না। সে এখন জীবনের আসল ঘ্রাণ নিতে শিখেছে। আমি আড়াল থেকে তাকে দেখছিলাম। সে একবার মাথা তুলে আকাশের দিকে তাকালো। তার চোখে সেই পুরনো শূন্যতা নেই, বরং সেখানে এক গভীর তৃপ্তি। আমি তাকে ডাকলাম না। আমাদের মাঝখানে সেই অদৃশ্য দেয়ালটা আজ অদৃশ্যই থাক। তাকে তার নতুন জীবনে আর আমাকে আমার নতুন পথে সুখে থাকতে দেওয়াটাই এখন সবচেয়ে বড় সত্য। বাড়ি ফিরে আমি ডায়েরির শেষ পাতায় লিখলাম, জীবন মানে শুধু টিকে থাকা নয়, জীবন মানে অনুভব করা। কেউ হাত ধুয়ে পবিত্র হতে চায়, আবার কেউ হৃদয়ে মায়া নিয়ে পবিত্র হয়। রাতে লুনার পাশে শুয়ে আমি জানালার বাইরে তাকালাম। আকাশে আজ একটা উজ্জ্বল চাঁদ উঠেছে। আমি জানি অনেক দূরে কোনো এক পাহাড়ি গ্রামে আরিফও হয়তো এখন এই চাঁদটার দিকে তাকিয়ে আছে। আমরা আর এক ছাদের নিচে নেই, কিন্তু আমরা এখন একই আকাশের নিচে শান্তিতে আছি। মনের দেয়ালটা শেষ পর্যন্ত ভেঙে গেছে, তবে সেই ধ্বংসস্তূপের উপর জন্ম নিয়েছে নতুন দুটি জীবন, একটি ক্ষমা ও শান্তির, অন্যটি স্বনির্ভরতা ও সাহসের। আমি চোখ বুঝলাম, কাল সকালে আমাকে আবার কাজে বেরোতে হবে। আমার নিজের গড়া পৃথিবীটা এখন অনেক সুন্দর, অনেক বেশি রঙিন। শীতের সকাল, কুয়াশার চাদরে ঢাকা পাহাড়ের চূড়ায় যখন ভোরের প্রথম আলো এসে পড়ল, আমার মনে হলো এই আলোর নামই মুক্তি। গত এক মাসে আমি পাহাড়ের এই শান্ত নির্জনতা থেকে নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি পেয়েছি, কিন্তু ডায়েরির পাতায় শেষ কথা লিখেও কেন জানি শেষ করতে পারছিলাম না। লুনার সে মায়াবী ডাক আর বকুল চারার সুবাস আমাকে বারবার টানছিল এক অসম্পূর্ণতার দিকে। আমি আজ আরিফের স্কুলের সামনে দাঁড়িয়েছিলাম। বাচ্চারা ছুটি পেয়ে হৈ হৈ করে বেরিয়ে যাচ্ছে। আরিফ তখন টেবিলের ওপর ঝুঁকে পড়ে কি যেন গোছাচ্ছিল। আমি ধীর পায়ে ভেতরে ঢুকলাম। মেঝের ওপর ধুলাবালি, দেয়ালের বাচ্চাদের আঁকা এলোমেলো ছবি। আরিফ মাথা না তুলে বলল, পড়া তো শেষ, তোমরা আবার কেন এসেছো? আমি কোনো উত্তর দিলাম না। সেবার মাথা তুলল। চশমার কাচের আড়ালে তার চোখ দুটো বিস্ময়ে স্থির হয়ে গেল। নীলু, তুমি তুমি এখানে? আমি ম্লান হাসলাম। লুনা খুব কান্নাকাটি করছিল। তোমার পাঠানো বকুল গাছটা কেন জানি বড় হচ্ছে না। হয়তো ওটার আসল যত্ন নিতে যে জানতো তাকে ওর দরকার। আরিফ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সেবার কাছে এলো না, আগের মতোই দূরত্ব বজায় রাখল। কিন্তু সেই দূরত্বে আজ ঘৃণা ছিল না, ছিল একরাশ সংকোচ। আমি ভাবিনি তুমি আসবে। আমি তো সবকিছু শেষ করে দিয়েছিলাম। সবকিছু কি শেষ করা যায় আরিফ? আমি টেবিলের ধুলিমাখা ছবিগুলোর দিকে হাত বাড়িয়ে দিলাম। তুমি জীবাণু মুক্ত হতে চেয়েছিলে, কিন্তু জীবন তো জীবাণু ছাড়া হয় না। এই ধুলো, এই কাদা, এই আবেগ, এগুলোই তো মানুষ হওয়ার প্রমাণ। তুমি কি নিজেকে ক্ষমা করতে পেরেছ? আরিফ এবার আমার খুব কাছে এসে দাঁড়ালো। আমি খেয়াল করলাম তার পাঞ্জাবির হাতায় রঙের দাগ লেগে আছে, আর সে অতি পরিচ্ছন্ন হাতের নখগুলো আজ মাটির কণা। সে কাপা গলায় বলল, নীলু, আমি যখন হাত ধুতাম তখন আসলে আমি আমার ভেতরের অপরাধবোধ ধোয়ার চেষ্টা করতাম। আমি নিজেকে খুব একা ভাবতাম, তাই কাউকে কাছে আসতে দিতাম না। আমি জানতাম না যে ভালোবাসা স্পর্শে নয়, অনুভবে থাকে। সে হঠাৎ আমার সামনে হাঁটু গেড়ে বসল। প্রফেসর আরিফ হোসেন, যার দম্ভে একসময় আকাশ কাঁপত, সে আজ এক সাধারণ নারীর সামনে নত যেন। নীলু, আমি তোমার হারিয়ে যাওয়া বাচ্চাটার জন্য ক্ষমা চাইছি। আমি আমার এই রোবটের মতো আচরণের জন্য ক্ষমা চাইছি। তুমি কি আমাকে একবার সুযোগ দেবে? এবার কোনো দেয়াল থাকবে না, কোনো গ্লাস ফেলে দেওয়া হবে না। আমাদের ছোট বাসায় গ্লাস থাকবে একটাই। আমরা দুজনে একই গ্লাসে জীবনের অমৃত ভাগ করে নেব। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই সেই মানুষ যাকে আমি ঘৃণা করতে চেয়েছিলাম, কিন্তু আজ তার এই রূপ দেখে আমার মনে হলো প্রতিটি মানুষের ভেতরে একটা ভালো মানুষ থাকে, শুধু তাকে জাগিয়ে তোলার জন্য কঠিন আঘাতের প্রয়োজন হয়। আমি তার হাতটা ধরলাম। এবার সে হাত ছড়িয়ে নিল না। সে শক্ত করে আমার আঙ্গুলগুলো আঁকড়ে ধরল। তার হাতের সে উষ্ণতা আমার হৃদয়ে জমে থাকা শেষ বরফটুকু গলিয়ে দিল। বাড়ি চলো আরিফ,
লুনা অপেক্ষা করছে। আর মা মা আজও নামাজ পড়ে তোমার কথা জিজ্ঞেস করেন। আরিফ হাসল। সেই প্রথম এক স্বস্তির হাসি। আমরা পাহাড়ি রাস্তা দিয়ে নিচে নেমে আসছিলাম। কুয়াশা কেটে গিয়ে রোদ উঠেছে। আমি জানি আমাদের জীবনে আবার সমস্যা আসবে, তর্ক হবে, কিন্তু এবারে আমাদের মাঝখানে কোনো অদৃশ্য দেয়াল থাকবে না। এবার আমরা একে অপরের হাত ধরে সেই দেয়ালগুলো ভেঙে ফেলব। বিকেলে যখন আমরা ঢাকা ফেরার বাসে উঠলাম মায়ের সাথে দেখা করার জন্য, আরিফ আমার কাঁধে মাথা রাখল। আমি জানালার বাইরে তাকিয়ে ভাবছিলাম, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, ভালোবাসা মানে একে অপরকে বদলে দেওয়ার সাহস রাখা। আমাদের মনের দেওয়াল আজ ধূলিসাৎ হয়েছে, আর সে জায়গায় গড়ে উঠেছে নতুন এক বিশ্বাসের ঘর, যেখানে ভুল করে গ্লাসে পানি খেয়ে ফেললে আর কেউ গ্লাসটা ডাস্টবিনে ফেলে দেবে না, বরং হাসি মুখে বাকি পানিটুকু নিজেই খেয়ে নেবে। সমাপ্ত। জানি না গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট একটা কমেন্ট করবেন। গল্পটি যারা ধৈর্য ধরে পড়েছেন তাদেরকে ধন্যবাদ।